ধারাবাহিক দরপতন শেয়ার বাজারে ৯ কার্যদিবসে ডিএসইর সূচক কমল ৪৪৬ পয়েন্ট, লেনদেন নেমে এসেছে ৩০০ কোটির ঘরে। শক্তিশালী হলেও ঋণ খেলাপিদের ধরতে চান অর্থমন্ত্রী। বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থায় সরকারের সমর্থন। ঘূর্ণিঝড় রিমালের কারণে দেশের ৪ সমুদ্র বন্দরের কার্যক্রম বন্ধ, ফ্লাইট স্থগিত ৪ বিমানবন্দরে। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ধারাবাহিক দরপতন শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৬১.৫৪ পয়েন্ট। এ নিয়ে টানা ৯ দিন নিম্নমুখী ডিএসইর প্রধান সূচক। ৯ কার্যদিবসে সূচক কমেছে ৪৪৬ পয়েন্ট। রোববার লেনদেনে নেমে এসেছে ৩০০ কোটির ঘরে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১৭০ পয়েন্ট। রোববার দিনের শুরুতেই কিছুটা ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। প্রথম ৫ মিনিটে প্রধান সূচক বাড়ে ১৩ পয়েন্ট। এরপর শুরু হয় পতন। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৬১.৫৪ পয়েন্ট। এতে টানা ৯ কার্যদিবসে ৪৪৬ পয়েন্ট কমে বর্তমানে সূচকের অবস্থান ৫,২৫০ পয়েন্টে। এছাড়া কমেছে বাকি দুটি সূচকও। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা বলছেন, বাজারকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। গভর্নমেন্টের এখন অনেক প্রায়োরিটি সেক্টর আছে, সেখানে গভর্নমেন্ট ফাইন্যান্সিং করবে। এখানে এই ক্ষেত্রে যে পুঁজিবাজার থেকে তারা যদি ফাইন্যান্সিং করে ফিউচারের গ্রোথের জন্য এক্সপানশন করতে পারে, বিএমআরই করতে পারে, তাহলে আমরা মনে করি যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য এটা সহায়ক হবে। অ্যাজ ওয়েল এজ সরকারি মালিকানাধীনের যে আর্থিক সংকট আছে সেটাও দূর হবে। এই সময় ডিএসইতে লেনদেন হয় ৩২২ কোটি টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১৮৬ কোটি টাকা। হাতবোতলে অংশ নেওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৮৪ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৩২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় অবস্থানে আছে লাভেলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দ্বিতীয় নিটল ইন্স্যুরেন্স কোম্পানি এবং তৃতীয় অবস্থানে আছে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ১৭০.৪০ পয়েন্ট। লেনদেন হয় ৮,৩০,০০,০০০ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঋণখেলাপিরা শক্তিশালী হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে। রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়াম এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে কোনো দুর্নীতির তথ্য থাকলে তার বিচার সেনাবাহিনী করবে বলেও জানান অর্থমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থমন্ত্রী জানান, আগামী জুনে আইএমএফ বাংলাদেশকে দেয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড় করবে। মূল্যস্ফীতি, রিজার্ভ, রাজস্ব আয়সহ বাজেটে কিছু চ্যালেঞ্জ আছে বলেও জানান অর্থমন্ত্রী। যারা কি ঋণ খেলাপি তাদেরকে ধরতে হবে। বহু টাকা হয়ে আছে, কি বলে, ওই যে কোর্টে আটকে আছে। তো এইটারও একটা চেষ্টা করা হচ্ছে। ওইখানে যে টাকা আছে সেটা দিয়ে তো অনেক কিছু করা যাবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করা রয়েছে। বন্দরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট ৪। সতর্কতার অংশ হিসেবে গতকাল রাত থেকে বন্দরের বহির্নোঙর ও জেটিতে পণ্য ওঠানামা বন্ধ করা হয়েছে। এছাড়া বন্দরের গ্যান্ট্রি, ক্রেন, পন্টুন সহ বিভিন্ন যন্ত্রপাতির নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছোটখাটো যন্ত্রপাতিগুলোকে এক স্থানে জড়ো করে নিরাপদে রাখা হয়েছে। বিভিন্ন তথ্য সমন্বয়ে চট্টগ্রাম বন্দরে 4টি ও মোংলা বন্দরে একটি কন্ট্রোল রুম
চালু করা হয়েছে। বহির্নোঙরে অবস্থানকারী বড় বড় জাহাজগুলোকে আরও গভীর সাগরে গিয়ে নিরাপদে থাকা এবং বন্দরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে আমাদের ইকুইপমেন্টগুলো, সেগুলোকে আমরা খুব হাইলি সিকিউর করেছি। এগুলো গ্রুপিং করে এগুলোকে বেঁধে রাখা হয়েছে যাতে বাতাসে এগুলোর ক্ষতি করতে না পারে। এছাড়া আমাদের কন্টেনার হ্যান্ডলিং আমরা বন্ধ রেখেছি। এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ায় সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। দুপুর 12টা থেকে বন্ধ আছে ঢাকার শাহজালাল থেকে কলকাতাগামী বিমান, চট্টগ্রাম শাহ আমানত, যশোর, বরিশাল বিমানবন্দরের কার্যক্রম। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চট্টগ্রামের শাহ আমানতে রাত 8টা থেকে পুনরায় ফ্লাইট ওঠানামা করবে বলে জানানো হয়েছে। যদিও আবহাওয়ার পরিস্থিতি দেখে এ সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে স্ব এয়ারলাইন্সগুলো যাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নিয়েছে। বন্দর এলাকার সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বন্দর এলাকায় কার্যক্রমে কি ধরনের অবস্থা তৈরি হয়েছে? দেখুন, আমরা আসলে প্রতিবেদন যেমনটি শুনছিলাম যে আজকে ঘূর্ণিঝড় রিমেলের কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে যতগুলো আসলে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সবকিছুই বলা যেতে পারে যে তাদের যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের একেবারে যে জেটি আর রয়েছে সেই জেটির মধ্যে আছে। আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে আমার বাম পাশে অসংখ্য গ্যান্টি ক্রেন এখন অনেকটা অলস বসে আছে। আপনি জানেন যে অন্য সময় চট্টগ্রাম বন্দরের এই এলাকাগুলোতে আসলে অসংখ্য কর্মচারীর পদচারণে আসলে মুখর থাকে। গ্যান্টি গুলোর গর্জন এবং এই যে কন্টেনার ওঠানামার যে শব্দ সেগুলোর শব্দে আসলে মুখর থাকে। আজকে আমরা দেখছি আসলে ঘূর্ণিঝড় রিমেল যখন থেকে আসলে উকি দিচ্ছিল তখন থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক ধরনের সতর্ক অবস্থান নেয় এবং ইতিমধ্যে এখানে অ্যালার্ট 4 জারি হয়েছে এবং সকাল থেকে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে বন্দরের যত রকমের কার্যক্রম রয়েছে সেগুলো আনুষ্ঠানিকভাবে তারা বন্ধ ঘোষণা করেছে এবং পরবর্তী পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আবহাওয়া পরিস্থিতি সচল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই কার্যক্রম থাকবে। আমরা আসলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের ভেতরে যে সমস্ত বড় বড় জাহাজগুলো ছিল সেগুলো আজকে সকাল 10টার পর থেকে সেগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং ছোট ছোট যে সমস্ত জাহাজগুলো আছে সেগুলো এদিকে বাকুলিয়ার দিকে অর্থাৎ যেখানে উজান রয়েছে কালুরঘাট সেই দিকে সেগুলোকে পাঠানো হয়েছে এবং চট্টগ্রাম বন্দরের আপনি যদি পরিস্থিতিটি দেখেন তাহলে বুঝবেন যে আসলে কার্যক্রম যা রয়েছে সেগুলো একেবারেই স্থবির আছে আর কি, অর্থাৎ কোনো রকমের কার্যক্রম এই মুহূর্তে নাই। পণ্য খালাস থেকে শুরু করে সমস্ত কার্যক্রম তাদের বন্ধ রয়েছে এবং তাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যন্ত্রপাতি রয়েছে সেগুলোকে একেবারেই বলা যেতে পারে শতভাগ। জানতে চাই যে আজকে এই যে শুল্কায়ন বা বন্দর থেকে পণ্য খালাসের কার্যক্রমগুলো চালু আছে কিনা? না, আমরা আসলে যেটি বলছিলাম সেটি হচ্ছে এই মুহূর্তে সব ধরনের ওঠানামা থেকে শুরু করে যত রকমের কার্যক্রম রয়েছে চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে আসলে আবহাওয়া পরিস্থিতির উপর পরিস্থিতি খারাপের দিকে যখন যাচ্ছিল তখন থেকে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ আসলে চট্টগ্রাম থেকে যত রকমের ফ্লাইট ছিল সেগুলো আপাতত তারা বন্ধ রেখেছেন, অর্থাৎ চট্টগ্রাম বিমানবন্দরে কোনো রকমের ফ্লাইট ওঠানামা আপাতত করবে না। রাত 8টার পরে পরিস্থিতি দেখে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট ওঠানামার যে কার্যক্রম সেটি শুরু করার একটি কথা শুনেছি। তবে সেটি আবহাওয়া এই মুহূর্তে যেমনটি রয়েছে কিছুটা স্থবির অবস্থা দেখছেন। আমরা আসলে ঘণ্টাখানেক আগেও দেখছিলাম মুষলধারে বৃষ্টি ছিল এবং মুষলধারে বৃষ্টি ছিল, পাশাপাশি দমকা হাওয়াও ছিল। এই মুহূর্তে কিছুটা শান্ত পরিস্থিতি আমরা বিরাজ করতে দেখছি। আপনারা একটু বলে রাখি যে চট্টগ্রামে আজকে যে ঘূর্ণিঝড় রিমেল উকি ঝুঁকি দিচ্ছে কিংবা কিছুক্ষণ পরেই সে হয়তো হামলা দিতে পারে সেটিকে মাথায় রেখে চট্টগ্রামে 785টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং 1140টি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি 9টি মুজিব কাল্লাও প্রস্তুত রয়েছে এবং 295টি মেডিকেল টিম আছে যারা যেখানেই কোনো রকমের মানুষ আহত হবেন সেখানে তারা ছুটে গিয়ে তাদেরকে সেবাদান করবেন। এটি ছাড়াও বলা যেতে পারে যে আজকে আমরা সকাল থেকে চট্টগ্রামের মূল সড়কে যে
যানবাহন চলাচল সেটি কিছুটা কম দেখেছি, এবং চট্টগ্রাম বন্দর এবং অন্যান্য যে সংস্থাপনাগুলো রয়েছে সেখানে স্বাভাবিক যে কার্যক্রম সেগুলো সকাল থেকে বন্ধ রয়েছে, এখনো সে অবস্থায় আছে, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যক্রমগুলো বন্ধ থাকবে। ধন্যবাদ লিটন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জের জন্য বৈশ্বিক অস্থিরতাই দায়ী। এ সংকট মোকাবিলায় দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। করোনা মহামারীর সময়ও দেশের অর্থনীতির সূচক ভালো ছিল উল্লেখ করে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যে বহুমুখী সমস্যা তৈরি হয়েছে তা সমাধানে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোয় ডলারের দাম বেড়েছে। এ কারণে জ্বালানি তেল, গ্যাস, সারের মতো পণ্যের দাম বেড়ে গেছে। এজন্য পুরো অর্থনীতিতেই চাপ বেড়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিডার ওয়ান স্টপ সার্ভিস পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দেশি বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। গুরুত্ব জিনিস যেটা আমাদের দরকার অর্থনীতিটাকে আবার চাঙ্গা করার জন্য হলো আপনার বিনিয়োগ ছাড়া কিন্তু বিদেশি বিনিয়োগ, এবং শুধু বিদেশি না, আপনার দেশি বিনিয়োগ আমাদের দরকার। এবং আমি মনে করি এই আজকে যে আমাদের মিটিংটা আছে, এটা যদি আমরা সুন্দরভাবে ভালোভাবে আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের যে বিনিয়োগের প্রয়োজন আছে সেটা আমরা কিন্তু দেশি বিনিয়োগের জন্য এটা খুবই সাপোর্ট করবে। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের 14 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার জ্বালানি সচিব নুরুল আলম গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন। এ কূপ থেকে দৈনিক 12 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরে উৎপাদনের ওপর নির্ভর করে গ্যাস সরবরাহের পরিমাণ বাড়ানো হবে। আগামী 10 বছরে উত্তোলন হবে 40 বিলিয়ন ঘনফুট গ্যাস, যার বাজার মূল্য প্রায় 2600 কোটি টাকা। জ্বালানি সচিব বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে জাতীয় গ্রিডে 618 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্য রয়েছে। এর ফলে শিল্প কারখানা সহ যে কোনো খাতে গ্যাস সরবরাহ করা যাবে। সরবরাহ পর্যাপ্ত হলে কমবে গ্যাসের সংকটও। খনন, ওয়ার্কওভার সব মিলিয়ে 100টি কূপের প্রোগ্রাম আমাদের রয়েছে, যেটা আমরা 26 থেকে শুরু করার চিন্তাভাবনা ছিল, কিন্তু এটা আমরা 25 সাল থেকেই শুরু করব। এই লক্ষ্যে আমরা পুরোদমে কাজ করছি যাতে আমাদের দেশীয় উৎপাদন বৃদ্ধি পায়। আপনারা জানেন যে এলএনজি। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হয়েছে 117 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 157 টাকা 63 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 134 টাকা 19 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। দর অপরিবর্তিত সৌদি রিয়ালেরও, বিনিময় হয়েছে 31 টাকা 56 পয়সা। অপরিবর্তিত আছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 32 টাকা 23 পয়সা। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 385 টাকা 78 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 25 টাকা 13 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।